আজকে আমরা আলোচনা করব ফার্মাটের নীতি ও আলোর প্রতিসরণ। ইংরেজিতে বললে ফার্মাটস প্রিন্সিপাল অ্যান্ড রিফ্র্যাকশন অফ লাইট। এর আগের ভিডিও আলোচনায় আমরা দেখেছিলাম যে ফার্মাটের নীতিকে ব্যবহার করে কি করে আমরা আলোর প্রতিফলনের সূত্রগুলোকে প্রতিষ্ঠা করতে পারি। ঠিক তেমনই আজকের ভিডিওতে দেখব যে ফার্মাটের নীতিকে ব্যবহার করে কি করে আমরা আলোর প্রতিসরণের সূত্রগুলোকে প্রতিষ্ঠা করতে পারি। তো যারা এর আগের ভিডিওটিকে দেখোনি তারা অবশ্যই এর আগের ভিডিওতে, যেখানে আমরা ফার্মাটের নীতিকে ব্যবহার করে কি করে আলোর প্রতিফলনের সূত্রগুলোকে প্রতিষ্ঠা করতে পারি সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম, সেটা একবার দেখে নিয়ে তারপরে তোমরা এই ভিডিওটাকে দেখো। তাহলে দেখবে এর আগের ভিডিওর সঙ্গে আজকের ভিডিওর লিঙ্ক করতে অনেক বেশি সুবিধা হবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক যে ফার্মাটের নীতিকে ব্যবহার করে কি করে আমরা আলোর প্রতিসরণের সূত্রগুলোকে প্রতিষ্ঠা করতে পারি। তার জন্য প্রথমে আমরা একটু দেখে নিই যে আলোর প্রতিসরণের সূত্রগুলিতে কি কি বলা হয়েছে। আলোর প্রতিসরণের প্রথম সূত্রতে কি বলা হয়েছে যে আপাতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং আপতন বিন্দুতে প্রতিসারক তলের উপরে অঙ্কিত অভিলম্ব একই সমতলে অবস্থান করে। আর দ্বিতীয় সূত্রতে বলা হয়েছে যে আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইন এই দুইয়ের অনুপাত সবসময় ধ্রুবক হয় এবং এই ধ্রুবকের মান আলোর বর্ণ এবং মাধ্যম দুটির প্রকৃতির ওপরে নির্ভর করে। এই হচ্ছে দুটো সূত্র আলোর প্রতিসরণের। এবার চলো দেখা যাক আলোর প্রতিসরণে অ্যাকচুয়ালি কী ঘটনা দেখতে পাই আমরা। ধরো এই হচ্ছে একটা প্রতিসারক তল, যার নাম দিলাম আর আর ড্যাশ। প্রতিসারক তল বলতে কি বোঝায়? এমন একটা কাল্পনিক তল যেটা দুটো ভিন্ন মাধ্যমকে আলাদা করে রেখেছে। অর্থাৎ এই একটা মাধ্যম, যেই মাধ্যমের প্রতিসরাঙ্ক আমরা ধরে নিচ্ছি এই মাধ্যমের প্রতিসরাঙ্ক হচ্ছে μ1, আর এই এর মাধ্যমের প্রতিসরাঙ্কের মান হচ্ছে μ2। তাহলে μ1 এবং μ2টা আলাদা। আমরা ধরে নিচ্ছি এখানে যে μ1 এর ভ্যালুটা ছোট, μ2 ভ্যালুটা বড়। বোঝা গেল? তাহলে এইরকম দুটো মাধ্যম রয়েছে যাদের প্রতিসরাঙ্কের মান আলাদা। এইরকম দুটো মাধ্যমকে আলাদা করে রেখেছে এইরকম একটা কাল্পনিক তল, যেটাকে আমরা বলছি প্রতিসারক তল। তাহলে বলা হচ্ছে যে এইরকম একটা আলোক রশ্মি, ধরো এই জায়গাটার নাম দিলাম আমরা, এই জায়গাটার নাম দিলাম মনে করো এ। তাহলে এ বিন্দু থেকে একটা আলোক রশ্মি এসে এই প্রতিসারক তলের ওপরে অবস্থিত যে কোনো একটা বিন্দু, ধরো ও বিন্দুতে এসে আপাতিত হলো। আপাতনের পর এখান থেকে আলোক রশ্মিটা যাওয়ার কথা ছিল এই দিক বরাবর, কিন্তু সে এদিক বরাবর না গিয়ে একটু বেঁকে যায়। বেঁকে ধরো এদিক থেকে এদিক বরাবর এসে এই বি বিন্দুতে পৌঁছয়। এবার কেন আলোক রশ্মি এরকমভাবে বেঁকে যায় এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি যখন আমরা প্রতিসরাঙ্ক বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স নিয়ে আলোচনা করেছিলাম। তো যারা প্রতিসরাঙ্ক বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ভিডিওটা কি দেখোনি তারা অবশ্যই একবার দেখে নিও, তাহলেই দেখবে এই জিনিসটা পরিষ্কার হয়ে যাবে যে কেন একটা আলোক রশ্মি এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে প্রবেশ করলে পরে এরকমভাবে বেঁকে যায়, এবং সেটা কোন দিক বরাবর বেঁকে যাবে এবং কতটা পরিমাণ বেঁকে যাবে সেটাও আমরা এই প্রতিসরাঙ্কের সাহায্যে খুব সহজেই নির্ণয় করতে পারি। তাহলে দেখো এইরকম একটা আলোক রশ্মি যে এ বিন্দু থেকে এলো, এ বিন্দু থেকে এসে ও বিন্দুতে এই প্রতিসারক তলের উপরে আপাতিত হলো। এখানে আসার পরে আলোক রশ্মিটা এখান থেকে প্রতিষ্ঠিত হয়ে ও বি বরাবর বি বিন্দুতে এসে পৌঁছলো। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের এ ও এটা হচ্ছে আমাদের আপাতিত রশ্মি, ও বি এটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠিত রশ্মি, আর আর ড্যাশ এটা হচ্ছে আমাদের প্রতিসারক তল। আমরা কি করলাম, এই যে ও বিন্দু যেটা কিনা এই প্রতিসারক তলের উপরে অবস্থিত যে কোনো একটা বিন্দু ও, যেখানে আপাতিত রশ্মিটা এসে আপাতিত হচ্ছে, তাহলে এইখানে আমরা একটা অভিলম্ব এরকমভাবে কাল্পনিকভাবে একটা লম্ব কল্পনা করেছি যার নাম দিচ্ছি এন এন ড্যাশ। হলো, তাহলে কি বলা হলো প্রথম সূত্রতে যে আপাতিত রশ্মি, প্রতিষ্ঠিত রশ্মি এবং আপাতন বিন্দুতে প্রতিসারক তলের উপরে অঙ্কিত অভিলম্ব, অর্থাৎ এ ও বি মানে আপাতিত রশ্মি, প্রতিষ্ঠিত রশ্মি এবং আপাতন বিন্দুতে এই প্রতিসারক তলের উপরে অঙ্কিত অভিলম্ব অর্থাৎ এন এন ড্যাশ, এরা একই সমতলে অবস্থান করে। এটা হচ্ছে আমাদের প্রথম সূত্র। আর দ্বিতীয় সূত্রতে বলা হচ্ছে যে আপাতন কোণের সাইন ও প্রতিসারণ কোণের সাইন এই দুইয়ের অনুপাত সবসময় ধ্রুবক হয়। অর্থাৎ এই যে আপাতিত রশ্মি, এই যে কাল্পনিক অভিলম্ব এন এন ড্যাশ, এর সঙ্গে যেই কোণ করে থাকে, ধরো এই ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে এই রশ্মিটা এখানে আই কোণ করে রয়েছে। ঠিক আছে, আর এটা প্রতিসরণের পর মনে করো আর কোণে প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে। তাহলে এখানে আপাতন কোণের মান কত হবে? আই। আর প্রতিসরণ কোণের মান কত হবে? আর। তাহলে বলা হলো যে আপাতন কোণের সাইন অর্থাৎ সাইন অফ আই এবং প্রতিসরণ কোণের সাইন অর্থাৎ সাইন অফ আর, এই দুইয়ের যে অনুপাত সেটা সবসময় কি হবে? ধ্রুবক হবে, ধ্রুবক বা কনস্ট্যান্ট হবে। এবং এটা আমরা দেখেছি, এটা আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি যখন আমরা প্রতিসরাঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমরা দেখেছি যে এই ধ্রুবকটা আসলে কি, এই দুটো মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্কের সঙ্গে সমান হয়, যেটা কত? μ1
টু, অর্থাৎ প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। এটাকে আমরা বলে থাকি আপেক্ষিক প্রতিসরাঙ্ক বা রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, যেটা আসলে কি বোঝানো হচ্ছে, μ2 ডিভাইডেড বাই μ1। এবার এখান থেকে আমরা কি লিখতে পারি, ক্রস প্রোডাক্ট করলে μ1 sin i ইজ ইকুয়ালস টু μ2 sin r। এই যে ফর্মুলাটা আমরা পেলাম μ1 sin i ইজ ইকুয়ালস টু μ2 sin r, এটাকে আমরা বলে থাকি স্নেলের সূত্র। আশা করি এটা সম্বন্ধে তোমরা সবাই পরিচিত। এটাকে আমরা বলে থাকি স্নেলের সূত্র, স্নেলের সূত্র বা স্নেলস ল। এটা আমরা দেখেছিলাম μ1 sin i ইজ ইকুয়ালস টু μ2 sin r। তাহলে আপাতিত রশ্মি, প্রতিসিত রশ্মি এবং আপাতন বিন্দুতে প্রতিসারক তলের উপরে অঙ্কিত অভিলম্ব একই সমতলে অবস্থান করে। এটা হচ্ছে আলোর প্রতিসরণের প্রথম সূত্র। আর দ্বিতীয় সূত্রতে বলা হচ্ছে যে আপাতন কোণের সাইন অর্থাৎ সাইন আই এবং প্রতিসরণ কোণের সাইন অর্থাৎ সাইন আর, এই দুইয়ের যে অনুপাত সেটা কী হবে, একটা ধ্রুবক হবে, অর্থাৎ একটা কনস্ট্যান্ট ভ্যালু হবে। সেই কনস্ট্যান্টটা আসলে কি, সেটা আসলে আমাদের আপেক্ষিক প্রতিসরাঙ্ক, যেটাকে আমরা লিখে থাকি μ2 ডিভাইড বাই μ1। সেখান থেকে আমরা পেলাম এটা μ1 sin i ইজ ইকুয়ালস টু μ2 sin r, যেটাকে আমরা স্নেলের সূত্র বা স্নেলস ল হিসেবেও জানি। তাহলে আজকে দেখব যে এই ফরম্যাটের নীতিকে ব্যবহার করে কি করে আমরা এই সূত্র দুটোকে প্রতিষ্ঠা করতে পারি। তো প্রথমে আমরা এই দ্বিতীয় সূত্রটাকে প্রতিষ্ঠা করব, যে μ1 sin i ইজ ইকুয়ালস টু μ2 sin r। এই ফর্মুলাটাকে আমরা অর্থাৎ স্নেলের সূত্রটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করব এই ফরম্যাটের নীতিকে ব্যবহার করে। তো তার জন্য এখানে কয়েকটা জিনিস আমাদেরকে একটু পরিষ্কার করে নিতে হবে। সেটা কি, দেখো আমরা এখানে কি করলাম, এই যে এ বিন্দু যেখান থেকে আপাতিত রশ্মিটা আসছে, অর্থাৎ এই যে আলোর যে উৎস, সেখান থেকে আমরা একটা কাল্পনিক একটা এরকম লম্ব কল্পনা করলাম, যেটা এখানে মনে করো একটা জায়গাতে এসে মিলছে, নাম দিলাম পি। ঠিক আছে, ঠিক একইভাবে বি বিন্দু থেকে আমরা এই প্রতিসারক তলের উপর একটা কাল্পনিক লম্ব অঙ্কন করলাম, এই রকম একটা কাল্পনিক লম্ব, যেটার নাম দিলাম মনে করো কিউ। তাহলে এই পি এবং কিউ, দেখো এই এ বিন্দু এবং বি বিন্দু এরা কিন্তু ফিক্সড পয়েন্ট, এরা কিন্তু পরিবর্তন করছে না। তাহলে এ যদি এখান থেকে না সরে বা বি যদি এখান থেকে না সরে, তাহলে পি এবং কিউ এরাও সরবে না। তাহলে পি এবং কিউ এদের মধ্যবর্তীকার যে দূরত্ব, অর্থাৎ এই পি এবং কিউ এর মধ্যবর্তীকার যে দূরত্ব, এটাকে আমরা নাম দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ডি। ঠিক আছে, তাহলে ও থেকে পি, এই যে পি ও এই ডিস্টেন্সটাকে আমরা ধরে নিচ্ছি, এই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের এক্স ডিস্টেন্স। ঠিক আছে, তাহলে এইটা যদি এক্স হয়, এই পুরোটা হচ্ছে ডি, তার মানে এই ও থেকে কিউ এই অংশটা কত হবে, এই ও থেকে পি এই অংশটাকে আমরা এখানে লিখি, এইখানে এই ডিস্টেন্সটা আসলে বোঝাচ্ছে ডি মাইনাস এক্স। পরিষ্কার, এই পুরো অংশটা পি থেকে কিউ এই দূরত্বটা হচ্ছে ডি, তাহলে ও থেকে পি এই ডিস্টেন্সটা যদি এক্স হয়, তাহলে ও থেকে কিউ এই ডিস্টেন্সটা কত হবে, ডি মাইনাস এক্স হলো। আচ্ছা, এবার দেখো এখানে এই কোণটার মান কত, আই। তাহলে এই কোণটা এবং এই কোণটা এরা কি, এরা হচ্ছে আমাদের একান্তর কোণ, এবং একান্তর কোণের ধারণা থেকে এটা আমরা জানি যে এর মান যদি আই হয়, তাহলে এটার মানও হবে আই। ঠিক একইভাবে এই কোণটা হচ্ছে আমাদের আর, তাহলে ঠিক একইভাবে এই কোণটার মানও হবে আমাদের আর। তাহলে দেখো এখান থেকে আমরা দুটো ত্রিভুজ পাচ্ছি, এ পি ও, আরেকটা হচ্ছে বি কিউ ও, এই দুটো ত্রিভুজ পেলাম। চলো এই ত্রিভুজ দুটোকে একটু আমরা এখানে আলাদা করে আঁকি, তাহলে দেখবে এখান থেকে দুটো গুরুত্বপূর্ণ জিনিস আমরা পাচ্ছি। এখানে এই হচ্ছে একটা ত্রিভুজ, আর এই হচ্ছে আমাদের আর একটা ত্রিভুজ। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি যদি এই ত্রিভুজটাকে কল্পনা করি, তাহলে এই হচ্ছে আমাদের ও বিন্দু, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে পি বিন্দু। তাহলে এই এ ও পি এই ত্রিভুজটাকে যদি এখানে আমরা কল্পনা করি, তাহলে কেমন হচ্ছে, এই হচ্ছে আমাদের এ বিন্দু, তাহলে এটা হচ্ছে আমাদের এ বিন্দু, এই বিন্দুর এখানে কোণ করে রেখেছে কত, এটা হচ্ছে আমাদের আই কোণ। ঠিক আছে, তাহলে এটা যদি আমাদের পি বিন্দু হয়, এটা যদি আমাদের ও বিন্দু হয়, তাহলে কি লিখতে পারি এখান থেকে, ধরো এই এ থেকে পি এই ডিস্টেন্সটা ধরো এ। ঠিক একইভাবে বি থেকে কিউ এই ডিস্টেন্সটা এটা ধরে নাও বি হলো। এই যে আলোক রশ্মিটা এ থেকে ওতে এলো, এতে মনে করো এই যে এ থেকে ওতে এসে সে L1 পরিমাণ জ্যামিতিক দূরত্ব সে অতিক্রম করেছে।
ঠিক একইভাবে আলোক রশ্মিটা যখন ও থেকে বিতে গিয়েছে সেখান থেকে মনে করো এটা L2 পরিমাণ জ্যামিতিক দূরত্ব সে অতিক্রম করেছে। এবার জ্যামিতিক দূরত্ব বলতে কি বোঝায়, আশা করি তোমরা এটা এতক্ষণে বুঝে গেছো, কারণ এর আগের ভিডিওগুলোতেও আমরা এটা বিস্তারিতভাবে দেখেছি যে জ্যামিতিক দূরত্ব হচ্ছে এই এ থেকে ও পর্যন্ত আমরা যদি একটা দৈর্ঘ্য মাপার স্কেল দিয়ে বা ফিতে দিয়ে আমরা এই দৈর্ঘ্যটাকে পরিমাপ করি, তাহলে যেই দৈর্ঘ্য পাবো সেটাই হচ্ছে আমাদের L1 এর পরিমাপ। তাহলে জ্যামিতিক দৈর্ঘ্য অর্থাৎ জ্যামিতিক দূরত্ব এবং আলোকপথ দূরত্ব এই দুটোর মধ্যে একটা পার্থক্য রয়েছে। এটা নিয়ে আমরা আলোকপথের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করেছি, তাই তোমরা যদি সেটাকে না দেখে থাকো তাহলে অবশ্যই একবার দেখে নিও যে এই জ্যামিতিক দূরত্ব আর আলোকপথ বা আলোকপথ দূরত্বের মধ্যে পার্থক্যটা কী। তাহলে এ থেকে ওতে এলো মানে সে L1 পরিমাণ জ্যামিতিক দূরত্ব অতিক্রম করলো, এবং ও থেকে বিতে গেল মানে সে L2 পরিমাণ জ্যামিতিক দূরত্ব অতিক্রম করলো। তাহলে এইটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এটা হচ্ছে আমাদের ও বিন্দু, এটা হচ্ছে কিউ বিন্দু, আর এটা হচ্ছে বি বিন্দু। তাহলে এটা হচ্ছে আমাদের বি বিন্দু, বি বিন্দুতে এখানে একটা কোণ করে রেখেছে, সেটা কত আর। তাহলে এটা যদি আমাদের কিউ বিন্দু হয় তাহলে এটা হবে আমাদের ও বিন্দু। তাহলে এখানে আমাদের এ থেকে ও এর দূরত্ব কত, L1, এ থেকে ও এর দূরত্ব হচ্ছে L1। এ থেকে পি এর দূরত্ব কত, এ থেকে পি এর দূরত্ব এটা হচ্ছে এ, এবং ও থেকে পি এর দূরত্বটা হচ্ছে এক্স। ঠিক একইভাবে ও থেকে কিউ এই ডিস্টেন্সটা কত, ডি মাইনাস এক্স, এইটুকু হচ্ছে আমাদের ডি মাইনাস এক্স। বি থেকে কিউ এই ডিস্টেন্সটা হচ্ছে স্মল লেটার বি, এটা হচ্ছে আমাদের বি। তাহলে আমাদের ও থেকে বি এটা যদি L2 হয় তাহলে পাইথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি, অতিভুজ মানে হচ্ছে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখানে এই কোণের বিপরীত দিকে যে বাহুটা আছে এটা আমাদের লম্ব, এটা হচ্ছে আমাদের ভূমি, তাহলে এটা হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে অতিভুজ মানে আমরা কি লিখতে পারি, রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ বি স্কোয়ার প্লাস ডি মাইনাস এক্স হোল স্কোয়ার। ঠিক একইভাবে এটা হচ্ছে আমাদের লম্ব, এটা হচ্ছে ভূমি, তাহলে আমাদের অতিভুজটা হবে রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এর আগের ভিডিওতে এটা আমরা দেখেছিলাম। তার মানে এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি আমাদের L1টা হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এবং এখান থেকে পেলাম L2 এটা হচ্ছে রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি মাইনাস এক্স তার হোল স্কোয়ার হলো। তাহলে এখান থেকে আমরা আরেকটা জিনিসকে যদি দেখি, এই আই, এই যে আপাতন কোণ আই এর সাইনের মানটা যদি আমরা দেখতে চাই তাহলে কত হবে, সেটা সাইন অফ আই সেটা হবে আমাদের লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, অর্থাৎ আমাদের ওপি ডিভাইডেড বাই এও। তার মানে এটা লিখতে পারি এক্স ডিভাইডেড বাই রুট ওভার। ঠিক একইভাবে আমরা যদি এই প্রতিসরণ কোণ অর্থাৎ আর, এই আর এর সাইনের মানটা আমরা দেখতে চাই সেটা কত হবে, সাইন আর ইজ ইকুয়ালস টু হবে ও কিউ ডিভাইডেড বাই বিও, ও কিউ ডিভাইডেড বাই বিও মানে হচ্ছে আমাদের ডি মাইনাস এক্স ডিভাইডেড বাই রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি মাইনাস এক্স তার হোল স্কোয়ার। পরিষ্কার? তাহলে এই জ্যামিতিক পার্টটা আমরা করে রাখলাম, আমাদের কাজটা অনেকটা এগিয়ে গেল। এইবার আমরা আমাদের চলে আসবো মূল বিষয়ে। সেটা কি, দেখো এই যে আলোক রশ্মিটা এ থেকে প্রথমে ওতে এলো, তাতে সে কত পরিমাণ জ্যামিতিক দূরত্ব অতিক্রম করলো, L1 পরিমাণ, এবং ও থেকে বিতে গেল সেখানে কতটা পরিমাণ জ্যামিতিক দূরত্ব অতিক্রম করলো, L2। তাহলে এ থেকে বিতে যেতে ভায়া ও, অর্থাৎ এ থেকে ও বিন্দুতে প্রতিসরণের পর সে যখন বি বিন্দুতে পৌঁছলো, এই এ ও বি এই যাত্রাপথে সে কতটা জ্যামিতিক দূরত্ব অতিক্রম করেছে, এও প্লাস ও বি, সেটার মানটা কত হচ্ছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এ থেকে ও হয়ে বিতে যেতে, অর্থাৎ এ ও বি পথে অতিক্রান্ত জ্যামিতিক দূরত্ব সেটা কত হবে, সেটা আসলে আমাদের L1 প্লাস L2, এই L1 পরিমাণ L2 পরিমাণ, এও প্লাস ওবি। কিন্তু আমরা যদি আলোক পথের পরিমাপটা করতে চাই সেটা তাহলে কত হবে, আমরা জানি যে এই জ্যামিতিক দূরত্বকে এই যে মাধ্যমটা রয়েছে সেই মাধ্যমের যে প্রতিসরাঙ্ক অর্থাৎ μ1 সেটা দিয়ে যদি আমরা গুণ করে দিই তাহলে আমরা পাবো এই এ থেকে ও বিন্দুতে যেতে সে কতটা আলোক পথ অতিক্রম করেছে, μ1 L1। ঠিক একইভাবে আলোক রশ্মিটা প্রতিসরণের পর ও থেকে বিতে যেতে সে কতটা জ্যামিতিক দূরত্ব অতিক্রম করেছে, L2।
এই মাধ্যমের প্রতিসরাঙ্কের মান কত μ2, তাহলে সে কতটা আলোকপথ অতিক্রম করেছে μ2 × L2। তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারি যে আলোক রশ্মিটার এ থেকে ও হয়ে বিতে যেতে অর্থাৎ এ ও বি এই যাত্রাপথে অতিক্রান্ত আলোকপথ বা আলোকপথ দূরত্ব সেটা কত হবে μ1 L1 প্লাস μ2 L2। এটাকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি? এটাকে আমরা এরকম ল্যামডা দিয়ে রিপ্রেজেন্ট করি। এটা আমরা আলোকপথের ধারণা থেকে দেখেছিলাম। তার মানে এখান থেকে আমরা পেলাম যে ল্যামডা ইজ ইকুয়ালস টু μ1 L1 প্লাস μ2 L2। তাহলে এখানে দেখো L1 এর ভ্যালুটা কি পেলাম, এটা, L2 ভ্যালু পেলাম এটা, তাহলে এগুলোকে আমরা এখানে বসিয়ে দিই। তাহলে এখান থেকে পেলাম μ1 √a² প্লাস x² প্লাস μ2 √b² প্লাস d মাইনাস x তার হোল স্কোয়ার। এটা আমরা পেলাম মোট আলোকপথ কতটা সে অতিক্রম করেছে সেটা। এটার একটা নামকরণ করি, এটার নাম দিয়ে দিলাম আমরা 1 নম্বর সমীকরণ হলো। তাহলে এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ, এখান থেকে আমরা পেলাম। এবার এখানে একটু জিনিস খেয়াল করে তোমরা দেখো, যেমনটা ঠিক এর আগের ভিডিওতেও আমরা দেখেছিলাম। দেখো এই আলোক রশ্মিটা এ বিন্দু থেকে এসে এই ও বিন্দুতে আপাতিত হলো, সেখান থেকে প্রতিসরণের পর সে বি বিন্দুতে গিয়ে পৌঁছলো। তাহলে এ থেকে ওতে যেতে সে L1 পরিমাণ জ্যামিতিক দূরত্ব অতিক্রম করলো, ও থেকে বিতে যেতে সে L2 পরিমাণ জ্যামিতিক দূরত্ব অতিক্রম করলো। আচ্ছা, এই আলোক রশ্মিটা যদি এই জায়গাতে আপাতিত না হয়ে মনে করো এই জায়গাতে আপাতিত হতো, বা মনে করো এখানে আপাতিত না হয়ে সে এখানে মনে করো আপাতিত হলো, তার মানে কি হলো, ও বিন্দুটা আসলে তখন এইখানে না, মনে করো এই জায়গাতে আছে। তাহলে ও বিন্দুটা যদি এখান থেকে এখানে সরে আসে, তাহলে এখান থেকে এই দূরত্বটা যা ছিল এখান থেকে এই দূরত্বটা পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ L1 এর মানটা পরিবর্তন হয়ে যাবে। যেহেতু μ1 এর ভ্যালুটা ফিক্স থাকছে এই মাধ্যমটার জন্য, তাহলে L1টা পরিবর্তন হলে এই এ থেকে ও এই পথে যে আলোক পথের মানটা অর্থাৎ μ1 L1 এই ভ্যালুটা পরিবর্তন হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে আলোক রশ্মিটা ও থেকে বিতে যাচ্ছে, তাতে আমার L2 পরিমাণ সে জ্যামিতিক দূরত্ব অতিক্রম করছে। এখন ও এর অবস্থান যদি এখানে না হয়ে এইখানে হতো, তাহলে এখান থেকে এই দূরত্বটা অর্থাৎ L2 এর ভ্যালুটা পরিবর্তন হয়ে যেত। তার মানে কী হতো, μ2 × L2 অর্থাৎ এই যে আলোক পথের মানটা সেটাও পরিবর্তন হয়ে যেত। তার মানে দেখা যাচ্ছে যে আলোক রশ্মিটা এই প্রতিসারক তলের উপরে কোন জায়গাতে আপাতিত হচ্ছে তার উপরে আলোক পথের মানটা নির্ভর করছে। আবার কি দেখা যাচ্ছে যে এই ও এর অবস্থান যদি এইখানে না হয়ে এইখানে হতো, তাহলে কি হতো, ও থেকে পি এর যে ডিস্টেন্স অর্থাৎ এক্স এটা পরিবর্তন হয়ে যেত, তাই না? তার কারণ ওটা যদি এখানে না হয় এখানে হতো, তাহলে ও এবং পি এই যে দূরত্বটা এক্স সেটার মান কী হতো, কমে যেত। আবার যদি এই ও বিন্দুটা এখানে অবস্থান না করে এখানে অবস্থান করতো, তাহলে কি হতো, এই ওপি এর মানটা বেড়ে যেত। তার মানে দেখো এই আলোক রশ্মিটা প্রতিসারক তলের উপরে কোন জায়গাতে আপাতিত হবে সেই অবস্থানের উপর নির্ভর করছে এই এক্সের মানটা। এক্সের মানটা পরিবর্তন হয়ে যাচ্ছে ও এর অবস্থানটা পরিবর্তন হলে। আবার দেখা যাচ্ছে ওই ও এর অবস্থানটা পরিবর্তন হলে L1 এবং L2 পরিবর্তন হচ্ছে, যার ফলে এই এ ও বি যাত্রাপথে তার আলোক পথের মানটাও পরিবর্তন হয়ে যাচ্ছে। তার মানে আমরা পরোক্ষভাবে বলতে পারি যে এই এক্সের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আলোক পথের মানটাও পরিবর্তিত হয়ে যাচ্ছে। এটাই আমি মেইনলি বলতে চাইছি তোমাদেরকে। বোঝা গেল তাহলে কথাটা? কি বললাম যে ও পি মানে হচ্ছে আমাদের এক্স এর পরিবর্তনের ফলে, মানে এক্সের মানের পরিবর্তনের ফলে, কারণ ও বিন্দুটা যদি এখানে হতো তাহলে এক্সের মানটা কমে যেত, ও বিন্দুটা যদি এখানে হতো তাহলে এক্সের মানটা বেড়ে যেত। তার মানে ও এর অবস্থানের পরিবর্তনের ফলে কি হচ্ছে, এই ওপি ইজ ইকুয়ালস টু এক্স এই ভ্যালুটা পরিবর্তন হয়ে যাচ্ছে। আর এক্স যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কি হবে, এখান থেকে এই দূরত্বটা অর্থাৎ L1 মানটা পরিবর্তন হয়ে যাবে, এখান থেকে এই দূরত্বটা অর্থাৎ L2 মানটা পরিবর্তন হয়ে যাবে। L1 আর L2 এটা যদি পরিবর্তন হয়ে যায় তাহলে μ1 L1 μ2 L2 এটাও পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ আলোক পথের মানটাও পরিবর্তন হয়ে যাবে। তা আমরা পরোক্ষভাবে বলতে পারি কি, এক্সের পরিবর্তনের ফলে বা এক্সের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আলোকপথ অর্থাৎ ল্যামডা এর মানও পরিবর্তন হয়, মান পরিবর্তিত হয়। তার মানে আমি বলতে চাইছি যে এই যে আমাদের ল্যামডা, ইট ইজ এ ফাংশন অফ এক্স,
অর্থাৎ ল্যামডাটা এক্স এর পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়ে যাচ্ছে। এটাকে আমরা ম্যাথমেটিক্যালি এইভাবে বলে থাকি, ল্যামডা ইজ এ ফাংশন অফ এক্স। অর্থাৎ এক্স এর যদি পরিবর্তন হয় তাহলে ল্যামডাটাও পরিবর্তন হবে। এটা আমরা এখান থেকে বুঝলাম। তার মানে আমরা বলতে পারি যে এক্স এর পরিবর্তনের সঙ্গে সঙ্গে ল্যামডাটাও আমাদের পরিবর্তিত হচ্ছে। তার মানে আমি বলতে পারি যে এই ল্যামডাটা এক্স এর উপরে নির্ভরশীল। বোঝা গেল কথাটা? তার মানে এখান থেকে আমি বলতে চাইছি যে এই আলোকপথ ল্যামডা এক্স এর উপরে নির্ভরশীল, যেটাকে আমরা ম্যাথমেটিক্যালি আমরা এইভাবে রিপ্রেজেন্ট করে থাকি যে ল্যামডা ইজ ইকুয়ালস টু ইট ইজ এ ফাংশন অফ এক্স, এফ এক্স, এটাকে আমরা বলে থাকি ফাংশন অফ এক্স। এবার একটু রিকল করো যে আমরা এর আগের ভিডিওতে যেখানে আমরা ফার্মাটের নীতি সম্বন্ধে বিস্তারিতভাবে জেনেছিলাম, সেখানে আমরা কি দেখেছিলাম? ফার্মাটস প্রিন্সিপালে আমরা কি দেখেছিলাম? এইরকমভাবে আমরা এখানে একটু এঁকে দেখাই। ধরো এইরকম একটা প্রতিসারক তল আছে, একটা আলোক রশ্মি মনে করো এখান থেকে এখানে এলো, তার যাওয়ার কথা ছিল এদিক থেকে এদিক বরাবর, কিন্তু সেদিক বরাবর না গিয়ে একটু বেঁকে গেল, এই জায়গাতে গেলো। তা মনে করো সে এখানে এই জায়গাটার নাম দিচ্ছি আমাদের এ বিন্দু থেকে এসে ও বিন্দুতে সে আপাতিত হলো, তারপরে সে প্রতিসরণের পর সে এরকম একটা বিন্দু বিতে পৌঁছলো, এইরকমভাবে সে পৌঁছলো। তাহলে এখানে যদি আমরা একটা এরকম অভিলম্ব অঙ্কন করি, ঠিক আছে, তাহলে অভিলম্ব অঙ্কন করলাম, এই হচ্ছে আমাদের এন ড্যাশ, এটা আমরা দেখেছি। আচ্ছা, আলোক রশ্মিটা এ থেকে বিতে গেল, কিভাবে গেল? এ থেকে প্রথমে ওতে এলো, ও থেকে সে বিতে গেল। আচ্ছা, আলোক রশ্মিটা এইভাবে নাও যেতে পারতো, আলোক রশ্মিটা এখান থেকে প্রথমে এখানে আসতো, তারপরে সে এখান থেকে এখানে যেতে পারতো। আবার আলোক রশ্মিটা মনে করো এখান থেকে প্রথমে এখানে আসলো, তারপরে এখান থেকে সে এখানে যেতে পারতো, সেটাও পারতো। আলোক রশ্মিটা এখান থেকে এখানে আসতো, তারপরে সেখান থেকে এখানে যেতে পারতো। দেখো অনেকগুলো পসিবিলিটি রয়েছে, তাই না? অনেকগুলো পসিবিলিটি রয়েছে। কিন্তু ফার্মাটের নীতি আমাদের কি বলছে? আলোক রশ্মিটা এ থেকে বিতে সেই পথ বরাবর যাবে যেই পথে গেলে পরে তার সবচেয়ে কম দূরত্ব অতিক্রম করতে হবে। সেটা কোন দূরত্বের কথা বলা হচ্ছে? সবচেয়ে কম আলোক পথ অতিক্রম করতে হবে। এটাই আমরা দেখেছিলাম ফার্মাটের প্রিন্সিপালে, এবং সেটাকে ম্যাথমেটিক্যালি যদি আমরা রিপ্রেজেন্ট করতে চাই তাহলে সেটাই কি লিখেছিলাম? ডি ল্যামডা ডি এক্স ইজ ইকুয়ালস টু 0। কারণ আমরা জানি সমতল তলের ক্ষেত্রে প্রতিফলন বা প্রতিসরণ হলে পরে আলোক রশ্মি এক বিন্দু থেকে আরেক বিন্দুতে যখন যাবে সে সেই পথটাকে ফলো করবে যেই পথে তাকে সবচেয়ে কম দূরত্ব অতিক্রম করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের সবচেয়ে কম দূরত্ব অতিক্রম করতে হবে, এটাকে যদি আমাদের বের করতে হয় কোন পথ বরাবর গেলে পরে, সেটার জন্য আমাদের ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন হচ্ছে এটা আমরা ফার্মাটের নীতিতে বিস্তারিতভাবে জেনেছিলাম। এবার এই ফর্মুলার মধ্যেই ল্যামডা ভ্যালুটা বসাবো। পরিষ্কার হলো পুরো ব্যাপারটা? এবার চলো দেখা যাক এই ফর্মুলাটার মধ্যে বা ল্যামডা ভ্যালুটা এখানে বসাই। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি যে dx অফ ল্যামডা ভ্যালুটা কত? μ1 √a² প্লাস x² প্লাস μ2 ইন্টু √b² প্লাস d মাইনাস x তার হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা পেলাম μ1, এটা কি? একটা মাধ্যমের প্রতিসরাঙ্ক, সেটা একটা নির্দিষ্ট কন্ডিশনের জন্য এটা সবসময় ফিক্সড। তাহলে এখানে আমাদের μ1 এর ভ্যালুটা যদি ফিক্সড হয়, এটাকে আমরা ডিফারেন্সিয়েশনের বাইরে লিখতে পারি, ম্যাথমেটিক্সে তোমরা আশা করি জানো। তাহলে এটাকে লিখতে পারি dx অফ √a² প্লাস x²। ঠিক একইভাবে μ2টাও আমাদের ডিফারেন্সিয়েশনের বাইরে চলে আসবে, এটা dx অফ √b² প্লাস d মাইনাস x তার হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0। এবার আমরা এই দুটো জিনিসকে ভেঙে দেখব, ডিফারেন্সিয়েশন করে দেখব যে এটা অ্যাকচুয়ালি কী আসছে। এর আগের ভিডিও আলোচনায় যেখানে আমরা ফার্মাটের নীতিকে ব্যবহার করে কী করে আলোর প্রতিফলনের সূত্রগুলোকে প্রতিষ্ঠা করতে পারি, সেখানে আমরা এই ডিফারেন্সিয়েশনটা দেখিয়েছিলাম, এবং সেখানে আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিয়ে রেখেছিলাম যে এই ডিফারেন্সিয়েশনটা তোমরা নিজেরা করবে। আজকে আমরা এই ডিফারেন্সিয়েশনটা দেখব এবং তোমরা নিজেরা মিলিয়ে দেখবে যে তোমরা ঠিকঠাক করেছো কিনা। ঠিক আছে? তো তার জন্য আমরা কি করি? তার জন্য প্রথমে আমরা একটু ডিফারেন্সিয়েশনের যে ফর্মুলাগুলোকে এখানে আমাদের ইউজ করতে হয় সেটা একটু দেখে নিই। সেটা কি? ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আমরা এখানে দুটো ফর্মুলাকে ব্যবহার করে থাকি। এক হচ্ছে
ডি ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এটা কি মানে এক্স টু দি পাওয়ার এনকে যদি আমি এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি সেটা অ্যাকচুয়ালি হবে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এটা একটা ফর্মুলা। আরেকটা ফর্মুলাকে আমরা কি বলতে পারি এইরকমভাবে, যে মনে করো ডিওয়াই ডিএক্স, এটাকে আমরা ভেঙে লিখতে পারি এরকমভাবে ডিওয়াই ডিজেড ইন্টু ডিজেড ডিএক্স, এভাবে আমরা লিখতে পারি। এবার এটাকে এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব, ঠিক আছে। তাহলে দেখো এক্ষেত্রে আমরা কী লিখতে পারি, এইটাকে আমরা ডিফারেন্সিয়েট করব। এখানে আমরা পেলাম ডি ডিএক্স ইন্টু রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি মাইনাস এক্স তার হোল স্কোয়ার। এটাকে আমরা কি লিখতে পারি, ডি ডিএক্স, এইটাকে আমরা এইভাবে লিখতে পারি বি স্কোয়ার প্লাস ডি মাইনাস এক্স তার হোল স্কোয়ার। এটাকে আমরা লিখতে পারি এইভাবে হাফ। তার মানে দেখো এইটা হচ্ছে আমাদের এক্স, এক্স টু দি পাওয়ার এন, এইভাবে আমরা লিখতে পারি। তাহলে এক্স টু দি পাওয়ার এনকে আমরা এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে পারবো। কিন্তু এখানে দেখো আমাদের শুধু এক্স আছে, কিন্তু এখানে দেখো বি স্কোয়ার প্লাস ডি মাইনাস এক্স, এই পুরো অংশটা রয়েছে, তাই না? তাহলে এইটাকে ডিফারেন্সিয়েট করতে হলে এখানেও ঠিক সেটাই থাকতে হবে। ডিফারেন্সিয়েশন এটা জানি আমরা, এক্সকে আমরা এক্স দিয়েই ডিফারেন্সিয়েট করতে পারবো। তাহলে এটাকে যদি আমাদের এটার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হয় তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি। এইটাকে আমরা ফর্মুলাটাকে ব্যবহার করব, একটু খেয়াল করে দেখো তাহলে এই জিনিসটা বুঝতে পারবে। এটাকে আমরা এইভাবে লিখতে পারি ডি ডি এক্সের জায়গায় লিখতে পারি ডি অফ বি স্কোয়ার প্লাস ডি মাইনাস এক্স তার হোল স্কোয়ার। যখন তোমরা এগুলো করতে এক্সপার্ট হয়ে যাবে তখন দেখবে এইভাবে আর তোমাদের লিখতে হবে না, তোমরা মুখে মুখেই করতে পারবে। তো যারা এই জিনিসগুলো একদম আয়ত্তে চলে এসেছে আশা করি তাদের কোনো বুঝতে অসুবিধা হচ্ছে না, কিন্তু যাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে তাদের জন্য আমি একটু ভেঙে দেখাচ্ছি। তাহলে এটা এলো আমাদের বি স্কোয়ার প্লাস ডি মাইনাস এক্স তার হোল স্কোয়ার ইন্টু ডি অফ বি স্কোয়ার প্লাস ডি মাইনাস এক্স তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই ডিএক্স। দেখো এটা কেটে গেলে পরে আবার আগেরটার মতো চলে আসবে। এটাকে আমরা লিখলাম ডি ডিএক্সটাকে আমরা কি লিখতে পারি ডিজেড দিয়ে এভাবে দুই পাশে গুণ করে দিলাম। ঠিক একইভাবে এটাকে দুই পাশে গুণ করে দিলাম। এটা ক্যান্সেল আউট হয়ে গেলে পরে আবার এই জায়গাটাতে আমরা ফিরে আসবো। এইবার দেখো এই পুরো অংশটাকে যদি তুমি এক্স কল্পনা করো, তাহলে ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এই ফর্মুলাটাকে এখন ব্যবহার করতে পারবো। তাহলে এক্ষেত্রে আমরা এখন কি লিখতে পারি, এটাকে একটু উপর দিকে তুলি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হাফ বি স্কোয়ার প্লাস ডি মাইনাস এক্স তার হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ মাইনাস ওয়ান এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এবার দেখো ডিডিএক্স মানে ডিডিএক্স অফ, আমি এক্সের রেসপেক্টে বিকে ডিফারেন্সিয়েট করব প্লাস এক্সের রেসপেক্টে ডি মাইনাস এক্স এটাকে ডিফারেন্সিয়েট করব। কিন্তু দেখো বি, এই যে বি ভ্যালুটা কি বলেছিলাম, বি হচ্ছে, এটা তোমরা একটু খেয়াল করে, এখানে বিটা আসলে আমাদের কি ছিল, বি হচ্ছে আমাদের বি এবং কিউ এর মধ্যবর্তীকার দূরত্ব। এবার বি এবং এ এরা যেহেতু স্থান পরিবর্তন করছে না, এদের পয়েন্টটা যেহেতু ফিক্সড পয়েন্ট, তাহলে কি হবে আমাদের এই পি এবং কিউ এরাও ফিক্সড, এবং এই বি থেকে কিউ এর দূরত্ব বা এ থেকে পি এর দূরত্ব অর্থাৎ এ বি এগুলো কিন্তু সবসময় ফিক্স থাকছে, বি এর মানটা পরিবর্তন হচ্ছে না। যদি এখানে আমাদের ওই ও এর অবস্থানটা পরিবর্তন হয়ে যায়, ও যদি এখানে হতো, ঠিক আছে, ও যদি মনে করে এখান থেকে এখানে হতো, তাতে কি হতো, আমাদের এক্সের ভ্যালুটা পরিবর্তন হতো, কিন্তু এই বি এর ডিস্টেন্সটা বা এই এ এর ডিস্টেন্সটা এটা কিন্তু পরিবর্তন হতো না। অর্থাৎ এই বি এর ভ্যালু বা এর ভ্যালু এটা কিন্তু এক্সের উপরে নির্ভরশীল নয়। তার মানে আমরা এক্সের সাপেক্ষে আমরা বিকে ডিফারেন্সিয়েট করতে পারি না। তাহলে এর মানে এটাই বোঝানো হচ্ছে যেখানে আমরা এই এক্সের রেসপেক্টে যদি বি স্কোয়ার ডিফারেন্সিয়েট করি সেটা সবসময় জিরো আসবে, সুতরাং এটা আমাদের জিরোই হয়ে যাবে, এটা কোনো আমাদের চিন্তার কারণ নেই। তাহলে এই পার্টটা হয়ে যাবে আমাদের জিরো, শুধু আমাদের এই পার্টটা পড়ে থাকবে, সেটা কত, ডি মাইনাস এক্স হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি, এবার এটাকে যদি আমরা একটু পরিষ্কার করে লিখি তাহলে এটা হবে আমাদের 1/2 বি স্কোয়ার প্লাস ডি মাইনাস এক্স তার হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ, এটা এইভাবে চলে আসবে। তাহলে এখানে যদি আমরা ঠিক একইভাবে এই ফর্মুলাটাকে ব্যবহার করি এই ক্ষেত্রেও, তাহলে এটাকে আমরা লিখতে পারি ডি অফ ডি মাইনাস এক্স, ডি মাইনাস এক্স তার হোল স্কোয়ার ইন্টু ডি এক্স অফ, এখানে লিখতে পারি ডি মাইনাস এক্স। আমি অনেকটাই ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে এক্ষেত্রে আমরা এখান থেকে পাচ্ছি, আচ্ছা এটা একটু নিচে লিখি, আচ্ছা এখান থেকে আমরা কি পাচ্ছি যে
1/2 রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি মাইনাস এক্স তার হোল স্কোয়ার, এখান থেকে আমরা পাবো 2d মাইনাস এক্স, 2 মাইনাস 1 মানে কী হবে 1, আর এখান থেকে আমরা পাচ্ছি ডি, আমি যদি ডিডিএক্স এক্সের সাপেক্ষে ডিকে ডিফারেন্সিয়েট করি, ডি এর ভ্যালুটাও ফিক্স, সুতরাং এটা আমাদের ডিফারেন্সিয়েট করা যাবে না, কারণ ডি এর ভ্যালুটা এক্সের উপর নির্ভরশীল নয়, সুতরাং এই ডিফারেন্সিয়েশনটা 0 হবে। কিন্তু আমরা এক্সের সাপেক্ষে এক্সকে ডিফারেন্সিয়েট করতে পারি, সেটা কত হবে -1। তাহলে এখান থেকে আমরা পেলাম ফাইনালি মাইনাস, এই মাইনাসের ভ্যালুটা সামনে চলে এলো, 2 ক্যান্সেল আউট হয়ে গেল, এখানে আমরা পেলাম ডি মাইনাস এক্স ডিভাইডেড বাই রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি মাইনাস এক্স তার হোল স্কোয়ার। এবার তোমাদের যেটা হোমওয়ার্ক দেওয়া ছিল, আশা করি এবার তোমরা যদি মেলাও, আশা করি তোমরা এইভাবেই করেছো এবং ফাইনালি তোমরা এই ভ্যালুটাই পেয়েছিলে এবং এটাই পাওয়া উচিত হলো। তাহলে এই পার্টটাকে ডিফারেন্সিয়েট করলে পরে আমরা এটা পাচ্ছি। ঠিক একইভাবে আমরা এর আগের ভিডিওতে যেমনভাবে দেখেছিলাম, এখানে আমরা দেখাচ্ছি না, তাই জন্য তোমাদেরকে আমি প্রথমেই বলেছিলাম যে তোমরা আগের ভিডিওটাকে দেখে তারপরে তোমরা কন্টিনিউশনে এই ভিডিওটাকে দেখো, তাহলে এই জিনিসগুলোকে বুঝতে অনেক বেশি সুবিধা হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের যদি এটাকে লিখি, তাহলে এটা ফাইনালি আমরা কি লিখতে পারি, ডিডিএক্স অফ রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি এক্স ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এই দুটো আমরা এক্সপ্রেশন পেলাম। তাহলে এই ভ্যালুটাকে এবং এই ভ্যালুটাকে যদি আমরা এই ফর্মুলার মধ্যে বসাই, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এটাকে একটু উপর দিকে তুলে দিই, তাহলে এখান থেকে আমরা ফাইনালি পেলাম যে μ1 ইন্টু এক্স ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস ডি মাইনাস এক্স, এখানে একটা μ2 আসবে, রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি মাইনাস এক্স তার হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0। পরিষ্কার হলো? এখানে আমাদের μ1, সরি এখানে আমার একটু ভুল হয়েছে, এটা μ1 হবে, μ1 ইন্টু এই জায়গাটাতে আমরা এটা বসালাম, ঠিক একইভাবে μ2 ইন্টু এই জায়গাটাতে আমরা এটা বসালাম, এখানে মাইনাস সাইন এসেছে, তাই আমাদের এখানে একটা মাইনাস সাইন এসেছে। এইবার এখানে একটু খেয়াল করো, যেটা আমরা একদম প্রথমে জ্যামিতিক যে কাজটা করে রেখেছিলাম সেটাকে এক্ষেত্রে আমরা ব্যবহার করবো। দেখো এক্স ডিভাইড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এই পার্টটাকে আমরা কি লিখতে পারি, সাইন আই। ঠিক একইভাবে ডি মাইনাস এক্স ডিভাইড বাই রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি মাইনাস এক্স হোল স্কোয়ার, এই পার্টটাকে আমরা কি লিখতে পারি, সাইন আর। তাহলে এই ভ্যালুটাকে আমরা এখানে বসাতে পারি এখন। তাহলে এখানে যদি আমরা এটাকে বসাই, তাহলে আমরা লিখতে পারি এখান থেকে কি, এখান থেকে আমরা পেলাম যে μ1, এটাকে আমরা লিখতে পারি সাইন আই মাইনাস μ2, এটাকে আমরা লিখতে পারি কি, সাইন আর ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা পেলাম μ1 সাইন আই ইজ ইকুয়ালস টু μ2 সাইন আর। দেখো এইটাই আমাদের বের করার ছিল, কারণ এটাই হচ্ছে আমাদের আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্র, যেটাকে আমরা স্নেলস ল বা স্নেলের সূত্রও বলে থাকি, তাই না? এটাই হচ্ছে আমাদের স্নেলস ল। তাহলে এই হচ্ছে আমাদের আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্র, যেটা আমাদের প্রমাণিত হয়ে গেল। তাহলে কীভাবে প্রমাণ করলাম আমরা, দেখো ওই ফরম্যাটের নীতিকে ব্যবহার করে, আমরা ফরম্যাটের নীতি থেকে এই এক্সপ্রেশনটা পেয়েছিলাম, এইটাকে ব্যবহার করে দেখো আমরা ফাইনালি যেটা পেলাম সেটা হচ্ছে আমাদের স্নেলের সূত্র বা স্নেলস ল, যেটাকে আমরা আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্রও বলে থাকি। হয়ে গেল পরিষ্কার, সেটা আমরা পেয়ে গেলাম। এবার চলো দেখা যাক যে আলোর প্রতিসরণের প্রথম সূত্রটা কি বলা হয়েছে, সেটা একটু দেখে নিই এবং সেটাকে এখন আমরা প্রতিষ্ঠা করব। সেটা কি, যে আপাতিত রশ্মি, প্রতিষ্ঠিত রশ্মি এবং আপাতন বিন্দুতে প্রতিসারক তলের উপরে অঙ্কিত অভিলম্ব একই সমতলে অবস্থান করে। চলো এবার এটাকে আমরা একটু প্রমাণ করে দেখি এবং এটা করি আজকে আলোচনা আমরা শেষ করব। আচ্ছা, এবার এই ডায়াগ্রামটাকে একটু ভালো করে খেয়াল করো, একটু মন দিয়ে তোমরা দেখো। এটা যেহেতু আমরা 2D ডায়াগ্রামে দেখাচ্ছি, কিন্তু তোমাদেরকে 3D ডায়াগ্রামে বুঝতে হবে, ঠিক আছে? তাই তোমরা একটু মন দিয়ে দেখো, তাহলে আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। এই যে তলটা আমরা দেখিয়েছি, এই তলটা হচ্ছে আমাদের এই পেপার। তোমরা যদি মোবাইলে দেখতে থাকো তাহলে এটা মোবাইলের তল, বা মোবাইলের স্ক্রিন থেকে যে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে এই তলটা, ঠিক আছে? আর এই যে তলটা দেখিয়েছি নীল কালারের তলটা, এটা হচ্ছে এই তলের উপরে লম্ব। তাহলে এটা হচ্ছে আমাদের প্রতিসারক তল, বোঝা গেল? তার মানে এটা একটু যদি আমি নাম দেই, তাহলে এই হচ্ছে আমাদের আর,
আর ড্যাশ। ঠিক আছে, এই আর আর ড্যাশ তল এই হচ্ছে আমাদের কমপ্লিট তল, যেটাকে যদি আমরা সাইড থেকে দেখি, ঠিক আছে, সাইড থেকে দেখলে পরে শুধুমাত্র আমরা এই লাইনটাকে দেখতে পাবো, কিন্তু আসলে এটা একটা এরকম তল যেটা দুটো ভিন্ন মাধ্যমকে আলাদা করে রেখেছে। এই উপরের যে মাধ্যম সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক মনে করো μ1, নিচের মাধ্যমের প্রতিসরাঙ্ক মনে করো μ2, যেখানে আমাদের μ1 ইজ লেস দ্যান μ2, অর্থাৎ এটা মনে করো বায়ু মাধ্যম, এটা মনে করো জল মাধ্যম। তাহলে এইরকম দুটো মাধ্যমকে আলাদা করে রেখেছে এই যে আমাদের কাল্পনিক তল, সেটা আমাদের কি আর আর ড্যাশ। এবার এই তলের উপরে লম্ব এই হচ্ছে আরেকটা তল, এটার একটা নাম দিই, ধরো এটা নাম দিই, কী নাম দেওয়া যায়, ধরো এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, যদি পি কিউ আগে ইউজ করেছি কিন্তু সেটাকে তোমরা ভুলে যাও, এখানে আমি জাস্ট এই জায়গাটা বোঝার চেষ্টা করি। এটা হচ্ছে পি, এটা কিউ, এটা আর নাম দিয়ে ফেলেছি, এটা মনে করো এস, এটা মনে করো টি। তাহলে এই পি কিউ এস টি এটা এই যে প্রতিসারক তলটা আমরা দেখতে পাচ্ছি আর আর ড্যাশ, এই তলের উপরে লম্ব। এবার একটা আলোক রশ্মি মনে করো এই জায়গা থেকে এলো, ধরো এই জায়গা থেকে, এটার নাম দিচ্ছি এ। তাহলে এ বিন্দু থেকে একটা আলোক রশ্মি এখানে আপাতিত হলো। তাহলে আপাতনের পর এর প্রতিসরণ হবে এখান থেকে, এই প্রতিসারক তল থেকে। তাহলে প্রতিসারক তল থেকে প্রতিসরণের পর অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল এই দিক বরাবর, কিন্তু সেদিক বরাবর না গিয়ে একটু বেঁকে যাবে। ঠিক আছে, ধরো সে এই জায়গাতে এসে পৌঁছালো, তাহলে এই জায়গাটার নাম দিলাম মনে করো বি। তাহলে এ বিন্দু থেকে একটা আলোক রশ্মি এই প্রতিসারক তল আর এর উপরে এসে যে কোনো একটা, এই আর আর ড্যাশের উপরে এসে যে কোনো একটা বিন্দু ওতে আপাতিত হলো। তাহলে ওতে আপাতিত হওয়ার পর সেটা এখান থেকে প্রতিসরিত হয়ে গেল এবং প্রতিসরণের পর যে কোনো একটা বিন্দু বিতে এসে পৌঁছলো। এবার এই ছবিটা দেখে তোমরা বুঝতেই পারছো যে এই আপাতিত রশ্মি অর্থাৎ এও এবং প্রতিষ্ঠিত রশ্মি অর্থাৎ ও বি এরা এই পি কিউ এস টি এই তলের মধ্যে অবস্থান করছে। হলো, এবার আমরা কি জানি, এই প্রতিসারক তলের উপরে যেখানে এসে আপাতিত রশ্মিটা আপাতিত হলো, এখানে একটা কাল্পনিক লম্ব আমরা কল্পনা করি, যেটাকে আমরা বলে থাকি অভিলম্ব। এই ক্ষেত্রে আমাদের অভিলম্বটা কি, এই ক্ষেত্রে আমাদের অভিলম্বটা এখানে আমরা একটু আঁকি, এই হচ্ছে আমাদের অভিলম্ব। আচ্ছা, এটাকে আমরা পুরোটা টেনে দিই, এটা মনে করো আমাদের এন, এটা মনে করো এন ড্যাশ। তাহলে দেখো আপাতিত রশ্মি এও, প্রতিষ্ঠিত রশ্মি ও বি এবং এই প্রতিসারক তলের ওপরে আপাতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব এন এন ড্যাশ এরা একই তলে অবস্থান করছে, অর্থাৎ এও ও বি এবং এন এন ড্যাশ এরা পি কিউ এস টি এই তলে অবস্থান করে। আমি এখানে একটু লিখে দিই, দেখো এখানে আমরা দেখতে পেলাম আপাতিত রশ্মি এও, প্রতিষ্ঠিত রশ্মি ও বি এবং আপাতন বিন্দুতে প্রতিসারক তলের উপরে অঙ্কিত অভিলম্ব অর্থাৎ এন এন ড্যাশ, এন এন ড্যাশ এরা সকলেই পি কিউ এস টি তলে অবস্থিত। আমাদের এই ডায়াগ্রাম যেটা এঁকেছে সেই অনুযায়ী। এবার ধরো আলোক রশ্মিটা এ থেকে বিতে যাবে ও বিন্দুতে প্রতিসরণের পর, কিন্তু ও বিন্দুটা যদি এইখানে না হয়ে অন্য কোনো একটা জায়গা হতো, ধরো আমাদের ও বিন্দুটা মনে করো এই জায়গাতে, ঠিক আছে, এটা মনে করো ও বিন্দু, মনে করো এখানে অন্য একটা বিন্দু, এটা নাম দিয়ে দিলাম মনে করো ও ড্যাশ। ঠিক আছে, এটা মনে করো একটু নাম দিই কোথায়, এইখানে দিই, এই হচ্ছে মনে করো একটা বিন্দু যেটার নাম হচ্ছে ও ড্যাশ। তাহলে কী করলো, এই ক্ষেত্রে আলোক রশ্মিটা এ বিন্দু থেকে এলো, এসে ও বিন্দুতে আপাতিত না হয়ে ও ড্যাশ বিন্দুতে আপাতিত হলো এবং সেখান থেকে প্রতিসরণের পর সেটা বি বিন্দুতে গিয়ে পৌঁছলো এইরকমভাবে। অথবা কি করো, ধরে নাও আমাদের এই ও বিন্দুটা এই জায়গাতে না হয়ে এই জায়গায় কোনো একটা বিন্দু, মনে করো এটা মনে করো ও ডাবল ড্যাশ। তাহলে আলোক রশ্মিটা মনে করো এখান থেকে এসে এই ও ডাবল ড্যাশ বিন্দুতে আপাতিত হলো, সেখান থেকে প্রতিসরণের পর সে বি বিন্দুতে গিয়ে পৌঁছলো। এরকম অসংখ্য সম্ভাবনা রয়েছে। আলোক রশ্মিটা এ থেকে ও হয়ে বিতে যেতে পারে, এ থেকে ও ড্যাশ হয়ে বিতে যেতে পারে, এ থেকে ও ডাবল ড্যাশ হয়ে বিতে যেতে পারে, সেরকম অসংখ্য এরকম সম্ভাবনা রয়েছে। কিন্তু আলোক রশ্মি তো প্রত্যেকটা পথ দিয়ে যেতে পারে না, সে একটা নির্দিষ্ট সময় সে একটা নির্দিষ্ট পথ বরাবরই যাবে। এ থেকে বিতে যেতে হলে সে একটা নির্দিষ্ট পথই সে অবলম্বন করবে। এবং ফার্মাটের নীতি কী বলছে, এই সমস্ত পথের মধ্যে সে সেই পথটা অবলম্বন করবে যেই পথে তাকে সবচেয়ে কম সময় লাগবে। অথবা আমরা যদি এটাকে আলোক পথের সাপেক্ষে ব্যাখ্যা করতে চাই, তাহলে এভাবে বলতে হবে যে আলোক রশ্মিটা এ বিন্দু থেকে প্রতিসরণের পর বি বিন্দুতে সেই পথ বরাবর যাবে যেই পথে তাকে সবচেয়ে কম আলোক পথ দূরত্ব অতিক্রম করতে হবে।
এবার দেখতে হবে আমাদের এই তিনটে ক্ষেত্রের মধ্যে কোন ক্ষেত্রে তাকে সবচেয়ে কম আলোক পথ দূরত্ব অতিক্রম করতে হচ্ছে। এবার দেখে এই উপরের যে মাধ্যমটা তার প্রতিসরাঙ্ক কত μ1, এটা ফিক্সড। এই নিচের যে মাধ্যমটা তার প্রতিসরাঙ্ক কত μ2, এটাও ফিক্সড। এখানে আমরা দেখেই বুঝতে পারছি এ থেকে ও বিন্দুর দূরত্ব যা হবে এ থেকে ও ড্যাশ বিন্দু দূরত্ব বেশি হবে। ঠিক একইভাবে এ থেকে ও ডাবল ড্যাশ বিন্দু এই দূরত্বটাও বেশি হবে এই এ এর তুলনায়। এবং একইভাবে ও থেকে বি এর দূরত্ব এই দূরত্বটা যা হবে ও ড্যাশ থেকে বি এর দূরত্বটা কিন্তু তুলনামূলকভাবে বেশি হবে। দেখো এখানে তোমাদের একটু ভালো করে বুঝতে হবে, তোমাদের এই ডায়াগ্রামটা আমরা যেহেতু 2Dতে দেখছি এখানে দেখতে একটু অসুবিধা হচ্ছে, তোমাদের মনে হচ্ছে যে এই জায়গাটার থেকে এই দূরত্বটা কম, কিন্তু না। দেখো এই জায়গাটা আমরা দেখিয়েছি এরকম বাঁকা করে, এটা কিন্তু বাঁকা না, এটা কিন্তু একটা প্লেন সারফেস। এটা ভালো করে বোঝার চেষ্টা করো, এটা কিন্তু একটা প্লেন সারফেস। তোমার মোবাইলের যে স্ক্রিনটা তুমি দেখতে পাচ্ছ সেই পুরো স্ক্রিনটা, তো সেই স্ক্রিনের উপরে এই জায়গা থেকে এই দূরত্বটা যা হবে এখান থেকে এই দূরত্বটা কিন্তু তুলনামূলকভাবে কম। ঠিক একইভাবে এই ও থেকে বি এর যে দূরত্ব এই তুলনায় কিন্তু ও ড্যাশ এই ও ডাবল ড্যাশ বি এর দূরত্ব এই দূরত্বটা কিন্তু তুলনামূলকভাবে বেশি। অর্থাৎ এখানে আমি যেটা বলতে চাইছি, এখানে আমাদের এ ও প্লাস ও বি এই দূরত্বটা কিন্তু আমাদের এ ও ড্যাশ প্লাস ও ড্যাশ বি এই দূরত্বের তুলনায় কম, বা এ থেকে ও এর দূরত্ব প্লাস ও থেকে বি এর দূরত্ব এটার তুলনায় এ ও ডাবল ড্যাশ প্লাস ও ডাবল ড্যাশ বি এই দূরত্বটা কিন্তু বেশি হবে। তার কারণ কি? তার কারণ এখানে আমাদের এ ও এর দূরত্বটা এ ও ড্যাশের থেকে ছোট, এ ও এর দূরত্বটা এ ও ডাবল ড্যাশের থেকেও ছোট, এবং ও বি এই দূরত্বটা ও ড্যাশ বি এর থেকে ছোট, এবং ও বি এই ও ডাবল ড্যাশ বি এর থেকে ছোট। বুঝতেই পারছি আমাদের এই দূরত্বটা বেশি তুলনামূলকভাবে এই দূরত্বটা কম, এই দূরত্বটা বেশি তুলনামূলকভাবে এই এ ও দূরত্বটা কম। ঠিক একইভাবে ও থেকে বি এর দূরত্ব, দেখো ও এবং বি এরা কিন্তু এই একই তলে অবস্থান করছে, কিন্তু ও ড্যাশ এবং ও ডাবল ড্যাশ এরা কিন্তু এই তলের বাইরে, অর্থাৎ পি কিউ এস টি এই তলের বাইরে। তাহলে এই তলের বাইরে যে কোনো জায়গা থেকে তুমি যদি বি এর দূরত্ব পরিমাপ করতে যাও সেই দূরত্বটা সবসময় বেশি হবে। তার কারণ আমরা কি জানি, লম্ব দূরত্ব সেটা সবসময় কম দূরত্ব হয়। অর্থাৎ এই ও থেকে বি এরা যেহেতু একই তলে অবস্থান করছে, এই ও এবং বি একই তলে অবস্থান করার ফলে ও বি এর যে দূরত্ব তার তুলনায় এই তলের বাইরে অবস্থিত যে কোনো বিন্দু, এই ও ডাবল ড্যাশ বিন্দু এটাও কিন্তু এই পি কিউ এস টি এই তলের বাইরে যে কোনো একটা বিন্দু, এই ও ড্যাশ বিন্দু এটাও কিন্তু এই পি কিউ এস টি এই তলের বাইরে যে কোনো একটা বিন্দু, তাই না? এখানে আমরা একটু কথায় লিখে দিই যে এই ও ড্যাশ ও ডাবল ড্যাশ পি কিউ এস টি তলের বাইরে অবস্থিত, আর বাইরে যদি অবস্থিত হয় তাহলে এই ও থেকে বি এর যা দূরত্ব হবে সেটা সবসময় এর বাইরে যে কোনো জায়গা থেকে তুমি বি এর দূরত্ব পরিমাপ করো না কেন সেই দূরত্বের তুলনায় সবসময় এই দূরত্বটা ছোট হবে। বোঝা গেল? সেই জন্য এই কথাটা আমরা লিখেছি যে এই এ থেকে ও এর যা দূরত্ব সেটা এ থেকে ও ড্যাশের দূরত্বের তুলনায় ছোট হবে। ঠিক একইভাবে এ থেকে ও এর দূরত্বটা এ থেকে ও ডাবল ড্যাশ দূরত্বের তুলনায় ছোট হবে, এই কথাটা এখানে লিখেছি। ঠিক একইভাবে ও থেকে বি এর দূরত্ব এটা সবসময় ছোট হবে, ও ড্যাশ থেকে বি এর দূরত্ব বা ও ডাবল ড্যাশ থেকে বি এর দূরত্ব এই দুই ক্ষেত্রে ছোট হবে। তার মানে আলটিমেটলি আমরা বলতে পারি এ থেকে ও প্লাস ও থেকে বি এই দূরত্বটা, অর্থাৎ এ ও বি এটা এ ও ড্যাশ বি এর তুলনায় ছোট হবে। এ থেকে বি এর দূরত্ব এ ও বি সেটা কিন্তু এ ডাবল ড্যাশ ও বি এই দূরত্বের তুলনায় ছোট হবে। তার মানে আমরা কি বলতে পারি যে আলোক রশ্মিটা এই অসংখ্য সম্ভাবনার মধ্যে এ থেকে ও হয়ে বিতে গেলে পরে তাকে সবচেয়ে কম জ্যামিতিক দূরত্ব তথা সবচেয়ে কম আলোক পথ অতিক্রম করতে হবে, এবং ফরম্যাটের নীতি অনুযায়ী আমরা এটাই জানি আলোক রশ্মিটা সেই পথ অবলম্বন করবে যেই পথে তাকে সবচেয়ে কম আলোক পথ অতিক্রম করতে হচ্ছে, এবং সেটা কি এক্ষেত্রে এ থেকে ও হয়ে বিতে যাওয়া। আর এখানে আমরা দেখতে পাচ্ছি এ ও বি এরা সবাই কিন্তু এই পি কিউ এস টি এই তলের মধ্যে অবস্থিত, আর এই তলের মধ্যে অবস্থিত হলে কি হবে এ ও বি এন এন ড্যাশ এরা এই একই তল অর্থাৎ পি কিউ এস টি এই তলের মধ্যে অবস্থিত হবে। তার মানে আমরা কি বলতে পারি আপাতিত রশ্মি, প্রতিষ্ঠিত রশ্মি এবং আপাতন বিন্দুতে প্রতিসারক তলের উপর অঙ্কিত অবিলম্ব এন এন ড্যাশ এরা একই তলে অবস্থান করছে, অর্থাৎ পি কিউ এস টি তলে অবস্থান করছে। অর্থাৎ এখান থেকে আমি যে কথাটা বললাম যে আপাতিত রশ্মি অর্থাৎ এ ও
প্রতিষ্ঠিত রশ্মি অর্থাৎ ওবি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব অর্থাৎ n ড্যাশ সকলে একই সমতলে অবস্থান করে, একই সমতলে অবস্থান করছে। এক্ষেত্রে আমরা দেখতেই পাচ্ছি এটাই হচ্ছে আমাদের আলোর প্রতিসরণের, এটাই হচ্ছে আমাদের আলোর প্রতিসরণের প্রথম সূত্র, এবং এটা আমরা এখান থেকে প্রমাণ করে ফেললাম, প্রমাণিত। বোঝা গেল? তাহলে এইভাবে দেখো আমরা ফার্মাটের নীতিকে ব্যবহার করে কিভাবে আলোর প্রতিসরণের প্রথম সূত্র এবং আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্র দুটোকেই প্রতিষ্ঠা করে ফেলতে পারলাম। যে এরকমভাবে একটা আলোক রশ্মি যদি এক বিন্দু থেকে প্রতিসরণের পর আরেক বিন্দুতে যায়, তাহলে সেক্ষেত্রে আপাতিত রশ্মি, প্রতিষ্ঠিত রশ্মি এবং আপতন বিন্দুতে প্রতিসারক তলের উপরে অঙ্কিত অভিলম্ব তারা সবসময় একই তলে অবস্থান করবে, এবং তার এখান থেকে আমরা দেখেই বুঝতে পারছি যে সেই তলটা কীরকম হবে, সেই তলটা সবসময় এই প্রতিসারক তলের উপরে লম্বভাবে অবস্থান করবে। অর্থাৎ দেখতেই পাচ্ছ এই PQST এই তলটা কিন্তু এই যে আমাদের প্রতিসারক তল দেখতে পাচ্ছি, এই প্রতিসারক তলের উপরে লম্বভাবে অবস্থান করছে। তাহলে আশা করি তোমাদেরকে একটা স্পষ্ট ধারণা দিতে পারলাম যে কিভাবে আলোর প্রতিসরণের সূত্রগুলোকে এবং আলোর প্রতিফলনের সূত্রগুলোকে ফার্মাটের নীতিকে ব্যবহার করে আমরা প্রতিষ্ঠা করতে পারি খুব সহজেই। তাহলে আজকে আলোচনা আমরা এখানে শেষ করছি। সুস্থ থাকো, ভালো থাকো, সঙ্গে থাকো। ধন্যবাদ।